chapter 2 under here is হলো fluids। আচ্ছা দেখ এখানে কি বলছে, এখানে দেখ প্রথমে একটা ছবি এরকম ড্র কর। আমরা এখান থেকে প্রেসার ইকুয়েশনটা প্রথমে বার করব। অর্থাৎ এরকম একটা ছবি প্রথমে ড্র করবি। আচ্ছা সিলিন্ডারটা নাম দিয়ে দিবি পি আর কিউ। পয়েন্টটা কি নাম দিবি, আর এই পয়েন্টটাকে ক্যাপিটাল কিউ নাম দিবি। কি সারফেস বলে লিখে দিবি। আচ্ছা সিলিন্ডারের এই প্রান্ততে স্মল পি প্রেসার কাজ করছে দেখাবি, আর এই প্রান্তে দেখাবি পি প্লাস ডেল্টা পি প্রেসার কাজ করছে। যখন আর কিছু না থেকে ফ্রি সারফেস থেকে এর হাইটটা দেখাবি জে পি পয়েন্টে, আর ফ্রি সারফেস থেকে কিউ পয়েন্টের হাইটটা দেখাবি জে প্লাস ডেল্টা জে। ফ্রি সারফেস থেকে পি পয়েন্টের হাইটটা দেখাবি জেড, সরি, আর এইটা দেখা জেড প্লাস ডেল্টা জেড না লিখে ডেল্টা জেড দেখা। আচ্ছা এইখানে দেখ এটাকে এই অংশটা ডেল্টা জেড দেখা, ঠিক আছে? মানে এটা বলতে চাইছি তার মানে জেড প্লাস ডেল্টা জেড লিখে রাখ। অর্থাৎ এখানে দেখ যে ছবিটা বলছি এইখান থেকে এই হাইটটা হচ্ছে জেড, আর এইখান থেকে এই টোটাল হাইটটা হচ্ছে এই সারফেস থেকে টোটাল হাইটটা হচ্ছে তোর জেড প্লাস ডেল্টা জেড। তাহলে এই পি থেকে পি পয়েন্টের হাইটটা হচ্ছে আমাদের কত, ডেল্টা জেড। এইখানে ছবিতে এইটা আলাদা করে এটা ডেল্টা জেড, টোটালটাকে দেখ লিকুইড দিয়ে ভর্তি করে দিবি। আচ্ছা দেখ এখানে প্রেসার ইকুয়েশনটা বেরিয়েছে, দেখবি এই হচ্ছে ছবিটা থেকে রাখবি। আচ্ছা তাহলে দেখ এখানে আমরা ধরে নিচ্ছি পি আর কিউ দুটো পয়েন্টস। লেখ ডেসক্রিপশন পার্টে এরকম বলছে, লেখ ক্যাপিটাল পি এন্ড কিউ আর দ্য টু পয়েন্টস অন দ্য সেম ভার্টিক্যাল লাইন। দেখ পি আর কিউটা একই ভার্টিক্যাল লাইনের উপর দুটো পয়েন্ট হয়েছে ছবিতে, দেখ ছবিতে পি আর কিউটা এই তো এই একই ভার্টিক্যাল লাইনের উপর দেখ দুটো পয়েন্ট হয়েছে। তাহলে এখান থেকে বলছি let capital P and capital Q are the two points in the same vertical line. Let capital P and Q are the two points in the same vertical line. In the fluid যাদের ডেপ দুটো বলছি ধরে নিচ্ছি in
the fluid at depth, at depth small z and z plus delta z from the free surface, তাহলে কি বললাম এখানে আবার রিপিট করছি, p আর q টা বললাম আর there are two points in the same vertical line in the fluid at depth z and z plus delta z below the free surface, ঠিক আছে? এখানে from the free surface না লিখে এটা লিখে নেই below the free surface of the liquid। আচ্ছা এবার দেখ এখানে ডেসক্রিপশন পার্টে দেখ আর কি কি ধরছি না, PQ টা দেখ ছবিতে কি হয়েছে বল দেখি, সিলিন্ডারটা অ্যাক্সিস হয়েছে তাই তো, তাহলে এবার দেখ with PQ as axis, কমা দিয়ে লিখবে let us describe a right circular cylinder of small cross sectional, এই যে আবার রিপিট করছি with PQ as axis, PQ টাকে যদি আমরা অ্যাক্সিস হিসেবে নিই, with PQ as axis let us describe a right circular cylinder, of small cross section alpha, let us describe a right circular cylinder of small cross section alpha, full stop দেবে দিলে বল let small p and p plus delta p, let small p and small p plus delta p are the pressure of the fluid, কোথায় না at capital P and Q, let small p and p plus delta p are the pressure of the fluid, let small p and p plus delta p are the pressure of the fluid at capital P and Q respectively, এবার লেখো এখান থেকে now as PQ is বা এরকম লেখো now as the length of the cylinder PQ টা কি হাইট তো, as the length of the cylinder PQ is very small, কমা দিয়ে লিখবে, so we may assume that, আমরা অ্যাসিউম করে নিচ্ছি we may assume that যেহেতু PQ লেন্থটা স্মল, we may assume that there is no variation of density of the fluid in the cylinder, মানে there is no variation of density of the fluid in the cylinder, এই কথাটা মানে কি বোঝাচ্ছে, যেহেতু এখানে এই PQ লেন্থ অফ দা সিলিন্ডারটা খুব মানে স্মল, সেইজন্য আমরা কি করছি না সিলিন্ডারে যে লিকুইডটা রয়েছে সেই লিকুইডটা সব জায়গায় ডেনসিটিটা কি সমান বা কোনো ভেরিয়েশন নেই ডেনসিটি অফ দা লিকুইডটার মধ্যে, ঠিক আছে, देयर इज नो ভেরিয়েশন অফ দা ডেনসিটি অফ দা লিকুইড অফ দা সিলিন্ডার। এবার লেখো প্যাটার্নটা চেঞ্জ করে লিখবে the forces acting on the cylinder are the forces acting on the cylinder are তাহলে বলো তো ছবিটা থেকে এখানে এই সিলিন্ডারটার উপরে কি কি ফোর্স এখন কাজ করছে, the forces acting on the cylinder are বলো কি কি এখানে ফোর্স কাজ করছে বলতে পারবো সিলিন্ডারটার উপরে, দেখো বলতে পারবো ওই যে পি এন্ডে মানে আপার এন্ডেতে যে থ্রাস্টটা সেটা কত হবে, কত আপার এন্ডেতে যে থ্রাস্টটা কাজ করবে তার মান কত,
রেডিয়াস কিছু লাগবে না। ফার্স্ট চ্যাপ্টারে কি পড়েছিস তাহলে? প্রথম থিওরিটা কি বুঝেছিলি? ক্রস সেকশন আলফা বলে দেওয়া হয় আর রেডিয়াস লাগবে। লেখো এক নাম্বার দিয়ে লেখো তো লাই the first p dot alpha on the plane face of the cylinder, the first p dot alpha on the plane face of the cylinder at capital P, the first p dot alpha on the plane face of the cylinder at capital P acting vertically downwards, the thrust p dot alpha on the plane face of the cylinder at capital P acting vertically downwards হচ্ছে ছবিতে p dot alpha thrustটা ওই প্লেন ফেসেতে কাজ করবে, যেটা কাজ করছে acting vertically downwards। দু নাম্বার যে লিখবে the thrust p plus দু নম্বরে যে থ্রাস্টটা কাজ করবে p plus delta p dot alpha, the thrust p plus delta p dot alpha এটা কাজ করছে কোথায়? on the plane face of the cylinder। এই যে এই প্লেন ফেসটার উপরে এই যে দেখাবে এই প্লেন ফেসটার উপরে কাজ করছে, আর আগেরটা p dot alpha টা কাজ করছে এই প্লেন ফেসটার উপরে কোথায়? at the point capital P তে। সেটা দেখো তীর চিহ্ন দিয়ে p পয়েন্টেতে স্মল p প্রেসার দেখানো হয়েছে। তাহলে লেখো the thrust p plus delta p dot alpha on the plane face of the cylinder কোথায় লিখবো? at capital Q, যেটা কি করছে? acting vertically upwards, তিন নাম্বার দিয়ে লেখো আর কি কাজ করবে? এগুলো ছাড়া আর কি কাজ করবে? দুটো প্লেন ফেসের উপর থ্রাস্ট লিখলাম, আর কি কাজ করবে? এই দুটো প্লেন ফেসের উপর যেমন থ্রাস্ট কাজ করবে তেমনি কার্ভ সারফেস কোনটা? এই যে এইদিকে কার্ভ সারফেসের উপর কি করবে? থ্রাস্ট দেবে তো না দেবে না? তাহলে সেই থ্রাস্টটা কি হবে? এটা যদি একটা সিলিন্ডার হয়, এটাকে পেনটাকে যদি আমরা একটা সিলিন্ডার হিসেবে যদি কনসিডার করি, তাহলে এই প্লেন ফেসের উপরে থ্রাস্ট দিচ্ছে, এই প্লেন ফেসের উপর থ্রাস্ট দিচ্ছে, আর কি হবে? এই যে কার্ভ সারফেস মানে কোনটা? এই যে বক্রতলটা যেটা বলছি, তাহলে এর এই বক্রতলটার উপরে তো দুদিক থেকে কি হবে? থ্রাস্ট দেবে তো। তাহলে সেই থ্রাস্টটা কি হবে? এই দেখো এই অ্যাক্সিসটার সাথে পারপেন্ডিকুলার হবে, মানে এই যে দুদিক থেকে যে থ্রাস্ট দেবে এই থ্রাস্টটা কি হবে? অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার হবে। তাহলে তিন নাম্বার দিয়ে লিখো the thrust on the curved surface of the fluid cylinder, the thrust on the curved surface of the fluid cylinder, the thrust on the curved surface of the fluid cylinder acting perpendicular to the axis PQ, the thrust on the curved surface of the fluid cylinder acting perpendicular to the axis PQ। আর কি হবে বলো দেখি? আরেকটা থ্রাস্ট আরেকটা ফোর্সও কাজ করবে, সেটা হচ্ছে কোনটা? ওই সিলিন্ডারের ভিতরে যে লিকুইডটা রয়েছে তার ওয়েটটা। ওই বল দেখি তার ওয়েটটা কত হবে দেখি। সিলিন্ডারের ভিতরে যে লিকুইড রয়েছে, ওয়েট অফ দ্য লিকুইড কন্টেন্ট ইন দ্য সিলিন্ডার, সেটার মান কত হবে? যে কোনো সিলিন্ডারের ভিতরে লিকুইডের ওয়েট কত হয়? আগে বল আমাকে যে কোনো সিলিন্ডারের ভিতরে, ঠিক আছে, লিকুইডের ওয়েট কত হয়?
কি করে বার করব? যে কোনো সিলিন্ডারের ভেতরে কোনো লিকুইডের ওয়েট কি করে বার করব? হ্যাঁ, আর একটু জোরে বল, কি বলছিস? m ইনটু g। তাহলে ভরটা কি করে পাবো? হ্যাঁ বল। হ্যাঁ, তার মানে সোজা কথা বল, কি করেছিল দেখ প্রদীপ, ও যেটা বললো কি না, ভলিউম, ভলিউমটাকে যদি আমি কি দিয়ে গুণ করি, রো জি দিয়ে গুণ করি, তাহলে কি হবে? ওই লিকুইডটার ওয়েটটা পাবো। তাহলে বল দেখি এখানে ভলিউম কত, বল। হ্যাঁ, ঠিক বলছে, দেখো আলফা ইনটু ডেল্টা জেড। কি করে বললো? আলফাটা তো ক্রস সেকশনাল এরিয়া, আর ডেল্টা জেডটা কি বল দেখি? হাইটটা। কি করে হাইটটা ডেল্টা জেড পাচ্ছি? এই যে বললাম, এইখান থেকে এই হাইটটা কত দেখানো আছে, দেখ ছবিতে, জেড। আর এই ফ্রি সারফেস থেকে, নীল কালি দিয়ে যেটা টানছি দেখ, এই ফ্রি সারফেস থেকে আপ টু এই এইখান অবধি এটা কত? জেড প্লাস ডেল্টা জেড। তাহলে নিশ্চয়ই এই হাইটটা কত হবে? ডেল্টা জেড। তাহলে আলফা ইনটু ডেল্টা জেড হলো, আর এর সাথে কি গুণ করব তাহলে? রোজি, যেটা ওটা ডেনসিটি। কি রে, বোঝা গেল? তাহলে লে 4 নাম্বার পয়েন্টে লিখবি, the weight rho g alpha delta z, the weight rho g alpha delta z of the fluid inside the cylinder, the weight rho g alpha delta z of the fluid inside the cylinder acting vertically downwards, acting vertically downwards। আবার রিপিট করছি, the weight alpha delta z into rho g of the fluid inside the cylinder acting vertically downwards। পাশে কমা দিয়ে লিখবে where g being the, where g being the gravitational constant, where g being the gravitational constant and rho being the density of the liquid, where g being the, small g being the gravitational constant, ধ্রুবক, and rho being the density of the liquid, and rho being the density of the liquid। এবার লেখো, প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখো। এখান পর্যন্ত বোঝা গেছে সবারই? যতটুকু বলা হলো বলো, যদি কারো কোনো কোশ্চেন থাকে এখান পর্যন্ত বলো। এবার আমি ভেতরে ক্যালকুলেশন পার্টে ঢুকবো। আর ওয়েট সবসময়, ওয়েটটা সবসময় কাজ করবে কোন দিকে? টপটা নিচের দিকে। এবার ওই ইকুইলিব্রিয়ামের জন্য রিজলভ করলেই হয়ে যাবে, ঠিক আছে? যে ফোর্সগুলো কাজ করছে সেই ফোর্সগুলোকে ভার্টিক্যালি রিজলভ করব এরপরে ইকুইলিব্রিয়ামের জন্য। আগে পড়ে দেখো প্রথম থেকে ভালো করে, যদি কোথাও কোনো কোশ্চেন থাকে কারণ বলো। তাহলে প্রথম থেকে আরেকবার ব্যাপারটা সামারাইজ করছি। দেখো জিনিসটা এখানে কি বললাম না, আমরা এখানে কি করেছি না, পিকিউটাকে দেখো একটা অ্যাক্সিস হিসাবে নিয়ে আমরা একটা রাইট সার্কুলার সিলিন্ডার ডেসক্রাইব করেছি, যার কি ধরেছি না, যার প্লেট সারফেস এই পি এর উপরে এট দ্য পয়েন্ট ক্যাপিটাল পি তে স্মল পি টা প্রেসার ধরেছি, আর টি প্লাস ডেল্টা পি টা তোমার এই কিউ প্রান্তেতে আমি প্রেসার ধরেছি। আর কি বলছি না, ফ্রি সারফেস থেকে এই পি পয়েন্টের যে দূরত্ব বা হাইটটাকে আমি জেড দিয়ে ডিনোট করেছি, আর ফ্রি সারফেস থেকে এই কিউ পয়েন্টের যে হাইটটা সেটাকে আমি জেড প্লাস ডেল্টা জেড দিয়ে ডিনোট করলাম। আচ্ছা, আর কি বললাম এখানে না, যেহেতু লেন্থ অফ দ্য সিলিন্ডার পিকিউ টা ভেরি স্মল, সেই জন্য আমরা কি করছি না, আমরা এই যে লিকুইডটা তোমার সিলিন্ডারের ভেতরে রয়েছে সেই লিকুইডের ডেনসিটি কোনো ভেরিয়েশন হবে না, যেহেতু পিকিউ লেন্থটা খুব ক্ষুদ্র বলে। সেজন্য দেখো ওখানে একটা কথা লেখা রয়েছে যে as the length of the cylinder PQ is very small, so we may assume that there is no variation of density of the liquid। অর্থাৎ there is no variation of density of the liquid মানে হচ্ছে কি না, ওই লিকুইডের ডেনসিটি কোনো ভেরিয়েশন বা পরিবর্তন হবে না। কেন না, যেহেতু as the length PQ
of the cylinder is very small. তার মানে কি, তার মানে এই সিলিন্ডারটার ভেতরে যে লিকুইডটা রয়েছে তার ডেনসিটিটা সবসময় কি ওই রোই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। সেটাই বলতে চাইছে যে as the length PQ is very small, therefore we may assume that there is no variation of density of the liquid. আর কি বললো না, তারপরে দেখো যে পয়েন্টগুলো লিখলাম আমরা, টোটাল 4টে পয়েন্ট বললাম এখানে। এই ফ্লুইড সিলিন্ডারের উপর যে যে তোমার ফোর্স গুলো কাজ করছে সেই ফোর্স গুলো আমরা লিখলাম কি কি না, প্রথমে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখেছি তোমার আলফা ডট পি, এই প্লেন সারফেসের উপরে তোমার পি পয়েন্টে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করছে ফোর্সটা। তারপরে দ্বিতীয় ফোর্স যেটা পেয়েছি দেখো আলফা তোমার পি প্লাস ডেল্টা পি ইনটু আলফা, সেটা তোমার কাজ করছে কোথায় না প্লেন সারফেসে এট দা পয়েন্ট ক্যাপিটাল কিউতে, এবং যেটা অ্যাক্টিভ করছে না ভার্টিক্যালি আপওয়ার্ডস। এটা হলো 2 নম্বরেতে। 3 নম্বরেতে বললাম কার্ভ সারফেসের উপরে তোমার ফ্লুইড সিলিন্ডারটার কার্ভ সারফেসের উপরেও কি করবে না থ্রাস্ট প্রয়োগ করবে, এবং যেটা কি হবে না যেটা এই পিকিউ অ্যাক্সিসটার সাথে পারপেন্ডিকুলারলি ভাবে কাজ করবে। আর 4 নাম্বার পয়েন্টে যেটা বললাম কি না 4 নাম্বার পয়েন্টে যে ওয়েটটা এই সিলিন্ডারের ভেতরে যে লিকুইডের ওয়েটটা, সেই ওয়েটের মানটা পেলাম কত আমরা না রোজি ইনটু আলফা ডেল্টা জেড, এবং সেটাও কি কাজ করবে না সেটাও কিন্তু ওই অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস আমাদের কাজ করবে। তাহলে এরপরে আমরা আসছি দেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে তাহলে নাও কনসিডারিং the equilibrium of the fluid cylinder, now considering the equilibrium of the fluid cylinder, considering the equilibrium of the fluid cylinder, comma দেবে resolving all the acting forces, resolving all the acting forces on the fluid cylinder, comma দেবে vertically downwards। আবার রিপিট করছি, now considering the equilibrium of the fluid cylinder, considering the equilibrium of the fluid cylinder, resolving all the acting forces on the fluid cylinder, resolving all the acting forces on the fluid cylinder, comma দিয়ে লিখো vertically downwards, we have। তাহলে বলতো এখানে এই যে 4 প্রকার ফোর্স দেখলে ফ্লুইড সিলিন্ডারের উপর কাজ করছে, তাহলে তার মধ্যে থেকে কোনটা বাদ যাবে ইকুইলিব্রিয়ামের জন্য? 3 নাম্বার পয়েন্টটা। কেন? এখানে হ্যাঁ এখানে দেখো আমরা যে কথাটা লিখলাম বা তোমরা যে কথাটা বললে, কি কথাটা লিখলে না কনসিডারিং দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য ফ্লুইড সিলিন্ডার, রিজলভ করছো অল দ্য অ্যাক্টিং ফোর্সেস অন দ্য ফ্লুইড সিলিন্ডার, যেটা ফ্লুইড সিলিন্ডারের উপর কাজ করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, যে ফোর্সগুলো কাজ করছে। তার মানে এখানে কি কি কাজ করবে তাহলে, একটা হচ্ছে আলফা ডট পি প্লাসটা, একটা আলফা ডট পি প্লাস ডেল্টা পি, আর একটা তোমার রো জি ইনটু আলফা ডেল্টা জেড। তাহলে লেখো উই হ্যাভ, কি লিখবো তাহলে বলো আলফা ডট পি প্লাস কত রো জি ইনটু, আগে দেখো নিচের দিকে কোনগুলো কাজ করছে আলফা ডট পি প্লাস রো জি ইনটু আলফা ডট ডেল্টা জেড, এগুলো নিচের দিকে ফোর্সগুলো কাজ করছে এজন্য প্লাস হলো। আর বিপরীত দিকে কাজ করছে কোনটা আলফা ইনটু পি প্লাস ডেল্টা পি, তাহলে এটা মাইনাস আলফা ইনটু পি প্লাস ডেল্টা পি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো হবে অর ডেল্টা পি ইজ ইকুয়াল টু রো জি ডেল্টা জেড। কাটাকুটি করে দেখো পড়ে থাকবে আছে ডেল্টা পি ইজ ইকুয়াল টু রো জি ইনটু ডেল্টা জেড, और डेल्टा पी बाय डेल्टा जेड इज इक्वल टू পেয়ে যাচ্ছে কত রো জি। এবার দেখো ইন দা লিমিট পয়েন্ট পি কিউ টেন্ডস টু 0, আর দেখো পি কিউ টেন্ডস টু 0 হয়ে যাওয়া মানে কি বল দেখি ডেল্টা জেডটা টেন্ডস টু 0, তাই তো? তাহলে আমরা ইকুইলিব্রিয়ামের জন্য যেটা পেলাম ইকুয়েশনটা আরেকবার লিখছি, দেখো এখান থেকে আমরা পেলাম কি কি না, আমরা পেলাম আলফা ডট পি প্লাস আলফা ডট ডেল্টা জেড রো জি মাইনাস পেলাম আলফা ডট পি প্লাস ডেল্টা পি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারলাম কি না এখান থেকে গুণ করলে ইমপ্লাই গিয়ে আলফা ডট পি প্লাস আলফা ডট ডেল্টা জেড ইনটু রো জি
মাইনাস আলফা ডট পি মাইনাস আলফা ডট ডেল্টা পি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হলো। তাহলে এখান থেকে আবার পরের লাইনে পেয়ে গেলাম কত না ইমপ্লাইজ আলফা ডট ডেল্টা জেড ইনটু রো জি সমান আলফা ডট ডেল্টা পি। তাহলে আলফা আলফা ক্যান্সেল করলে এখান থেকে আসছে কত না রো জি ইনটু ডেল্টা জেড ইজ ইকুয়াল টু ডেল্টা পি পাশে এখানে লিখে নেবে অ্যাজ আলফা নট ইকুয়াল টু 0। ঠিক আছে অ্যাজ আলফা নট ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে বলো কি পেয়ে যাচ্ছ অর ডেল্টা পি বাই ডেল্টা জেড ইজ ইকুয়াল টু এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছি অর ডেল্টা পি বাই ডেল্টা জেড ইজ ইকুয়াল টু রো জি। এবার দেখো নাও ইন দা লিমিট when কমা দিয়ে লিখো pq tends to 0 when pq tends to 0 কমা দিয়ে লিখবে delta z tends to 0 therefore we may write কমা দিয়ে লিখো therefore we may write। তাহলে দেখো এখান থেকে কি হয়ে যাবে লিমিট delta z tends to 0 delta p by delta z। তাহলে we may write এটাকে একবার লিখে দিচ্ছি দেখো আমি dp by dz is equal to rho g। দেখো dp by dz we may write dp by dz is equal to rho g। এটাকে বক্স করে দিয়ে দাও দিয়ে লিখে নাও this is known as the pressure equation। this is known as the pressure equation। this is known as the pressure equation। আবার রিপিট করছি ইন দা লিমিট বললাম পয়েন্ট ইন দা লিমিট এই লাইনটা লেখার পর বললাম ইন দা লিমিট পয়েন্ট when pq tends to 0 in the limit when pq tends to 0 pq টা tends to 0 মানে then delta j tends to 0। এখান থেকে বললাম therefore we may write তাহলে এটা তখন হয়ে যাচ্ছে লিমিট delta j tends to 0 delta p by delta z is equal to এদিকটা কোনো চেঞ্জ হবে না rho g that is এখান থেকে পেয়ে যাচ্ছি dp by dz is equal to rho g। এবার এই জিনিসটা কি বললাম বক্স করে ঘিরে দিতে দিয়ে লিখলাম this is known as the pressure equation। এবার দেখো এখান থেকে আমি কোণাকুণি যদি গুণ করি এবার তাহলে সেক্ষেত্রে দেখো এদিকে তাকাবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ইমপ্লাই যে dp is equal to rho g into dz। এবার g টা তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট তাহলে এখান থেকে যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করি লিখবে না এখন কি এদিকে তাকাও dp is equal to তাহলে কত হবে না g into rho dz বোথ সাইড ইন্টিগ্রেশন করলে। এবার আমরা বলবো কি না যদি লিকুইডটা হোমোজেনিয়াস হয় তাহলে সেক্ষেত্রে কি হবে রোটা কনস্ট্যান্ট হবে। তাহলে পরের লাইনে কি হবে রোটা কনস্ট্যান্ট হবে মানে ইন্টিগ্রেশনটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে না রো জি ডিজেড হয়ে যাচ্ছে দেখো সরি রো জি ইনটু ইন্টিগ্রেশন ডিজেড। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন যখন করব তখন তোমার কি হয়ে যাব না p ইজ ইকুয়াল টু রো জি জেড প্লাস কনস্ট্যান্ট হবে তো। তাহলে লিখো এই কথাগুলো এবার দিস ইজ নোন অ্যাজ প্রেসার ইকুয়েশন লেখার পর তারপর লিখবে নাও ওটাকে এক নাম্বার নাম দিয়ে রাখবো আগের ইকুয়েশনটাকে dp বাই dz is equal to rho g টাকে এক নাম্বার নাম দিয়ে দেবে দিয়ে লেখো নাও ফ্রম 1 dp is equal to rho g dz। নাও ফ্রম 1 dp is equal to rho g dz। এবার লিখবে or integrating p সমান তাহলে পেয়ে যাচ্ছ দেখো যেমন লেখা আছে লেখো g into integration rho dz plus c rho dz plus c। এই পাশে লিখে দাও এটাকে 2 নাম্বার নাম দেবে পাশে লিখে দাও where rho is equal to constant of integration where rho is equal to constant of integration। এই লাইনটা এরকম ভাবে লিখতে বলছি dp is equal যেটা লিখেছো dp সমান এইটা এখানে একবারে প্লাস c অ্যাড করে নাও এটাকে 2 নাম্বার নাম দিতে বললাম ছবিটা আমাদের আর লাগবে না এটাকে 2 নাম্বার নাম দিয়ে পাশে এখানে লিখে নেবে where c is equal to constant of integration। এবার লেখো if the fluid is homogeneous then rho is constant and therefore from 2 if the fluid is homogeneous then rho is constant if the fluid is homogeneous then rho is constant and therefore from 2 if the fluid is homogeneous then rho is constant and therefore from 2
P সমান পেয়ে যাচ্ছ রো জি জেড প্লাস সি, এটাকে 3 নাম্বার নাম দেবে। and therefore from 2 P is equal to rho g z plus c হয়েছে। এবার লেখো now if pi is the atmospheric pressure, now if pi is the atmospheric pressure, now if pi টাকে যদি atmospheric pressure ধরে নিই, now if pi is the atmospheric pressure of the free surface z is equal to 0, then now if pi is the atmospheric pressure of the free surface z is equal to 0, then from 3 কমা দিয়ে লিখো পুটিং, তাহলে কার জায়গায় কি বসাবো 3 নম্বরেতে তখন p সমান rho g z plus c তে লিখো then from 3 putting p সমান pi and z is equal to 0, we get c সমান pi। ঠিক আছে, putting p সমান pi and z is equal to 0, we get c is equal to pi। therefore তাহলে p সমান তখন পেয়ে যাচ্ছে কত না pi প্লাস rho g z। এবার লেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে if the atmospheric pressure is neglected, if the atmospheric pressure is neglected, লাস্ট রিলেশনটাকে 4 নাম্বার নাম দেবে তো p সমান pi প্লাস rho g z, এটাকে 4 নাম্বার নাম দাও। if the atmospheric pressure is neglected, then from 4 taking কমা দিয়ে লিখবে taking তখন পাই টা তাহলে কত নেব 0, তাই তো দেখো taking pi is equal to 0 কমা দিয়ে লিখবে the pressure at a depth z, the pressure at a depth z below the free surface is given by, the pressure at a depth z below the free surface is given by, আচ্ছা বলতে পারবে এখানে এই যে কথাটা লিখলাম যে অ্যাটমসফেরিক প্রেসারটা যদি নেগলেক্টেড করা হয় পাইটা তখন 0 হবে, বুঝতে পারলে। এবার ওই যে কথাটা বলে দেন দা প্রেসার এট এ ডেপথ z বিলো দা ফ্রি সারফেস, এটা কি করে বলছি প্রেসার এট এ ডেপথ z বিলো দা ফ্রি সারফেস ইজ গিভেন বাই, এই কথাটা কি করে বলতে পারছি না পিটাই দেখো আমাদের ডেসক্রিপশন পার্টেতে কি ধরেছিলাম, পিটা কি ধরা ছিল, পিটা দেখো বলেছিলাম এট ক্যাপিটাল পি তে প্রেসার, আর ক্যাপিটাল পি পয়েন্টটা কি পি সারফেস থেকে দেখো ওর হাইটটা জেড ছিল। তাহলে আমরা অ্যাকচুয়ালি পি এর মানটা এখানে এদিকে তাকাও, এই যে পি ইজ ইকুয়াল টু আমরা যেটা পেয়েছিলাম পি ইজ ইকুয়াল টু রো জি জেড প্লাস পাই, এটা পেয়েছিলাম তো। এবার অ্যাটমসফেরিক প্রেসারটা নেগলেক্ট করলে পাইটা 0 হচ্ছে, তার মানে পিটা তখন কি হচ্ছে রো জি জেড পাচ্ছ। তাহলে এই যে পি সমান রো জি জেডটা, এটা তাহলে কি বলতে পারি, এটা কি গিভ করছে আমাদের, তাহলে না ফ্রি সারফেস থেকে ডেপথ জেড তে প্রেসারের মান পাই। কি বললাম ফ্রি সারফেস থেকে এই যে পি পয়েন্ট দিয়ে তো প্রেসারটা পি ধরেছিলাম, আর পি পয়েন্টের হাইটটা কত ছিল, ডেপথটা কত ছিল ফ্রি সারফেস থেকে, এটা জেড। তাহলে সেই পি সমান রো জি জেড এটাই আমাদের কি করছে গিভ করছে না ফ্রি সারফেস থেকে জেড ডেপথে প্রেসারের মানটা দিচ্ছে। তাহলে সেই জন্য তোমরা এই কথাটা লিখছো, দেখো কি লিখলে বলো লাইনটা, therefore the pressure at a depth z below the free surface is given by p সমান rho g z, p সমান rho g z। দেখো এইখানে থিওরেমটা কমপ্লিট হলো। তাহলে ফ্রি সারফেস থেকে z ডেপথে ঠিক আছে প্রেসারের মানের ফর্মুলা কি পেলে না p rho g z, যেটা কিন্তু আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো পড়ার সময় এই ফর্মুলা কিন্তু কাজে লাগবে। দেখে নাও থিওরেমটা এখানে কমপ্লিট হলো, দেখে নাও কিভাবে প্রমাণটা হলো, খুব ভালো করে দেখে নাও। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো এরপর।